in the size and mass. Net increase in the size and mass. যদি মোট বানান তখন net increase in the size or mass. এটার মানে কি? এটার মানে হচ্ছে multiplication of the cell is much more important than the increase in the size. বুঝতে পারছিস কি বললাম? গ্রোথের ডেফিনেশন চেঞ্জ করে গ্রোথ means the net increase in the size and mass. গ্রোথ দুটো ভাবেই হতে পারে। একটা হচ্ছে multiplication of the cell হতে পারে, আর একটা হচ্ছে সেলটা বড় হয়ে গেল সাইজ, এক্সপ্যানশন অফ দা সেলুলার সাইজ। দুটোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? মাল্টিপ্লিকেশন অফ দা সেল। ঠিক আছে, এখানে গ্রোথে তোকে জিজ্ঞাসা করে, একটা ভালো এমসিকিউ আছে। আর আচ্ছা, ডেভেলপমেন্ট কাকে বলে ডেফিনেশন জিজ্ঞাসা করবে। হ্যাঁ, ডেভেলপমেন্ট জিজ্ঞেস করবে যাতে ছোট বাচ্চা এজি বা আরটিআই পড়বে তার দিকে জিজ্ঞাসা করবে। আমি বলে রাখি, নেফ্রোটিক, থ্যালাসেমিয়া এইসব যাদের লং কেস পড়বে তাদের ডাইরেক্ট কেসের মধ্যে ঢুকবে। কিন্তু ধর ডব্লিউএলআরটিআই পড়েছে, এজি পড়েছে, যেটা 100 জনের মধ্যে 80 জনের পড়বে, ওখানে কিন্তু কিছু জিজ্ঞাসা করার নেই। সেখানে তোকে অ্যানথ্রোপোমেট্রি জিজ্ঞাসা করবে, সেখানে এইসব জিজ্ঞাসা করবে। ঠিক আছে, অন্য জিনিসের না। অতএব যার আরটিআই বা এজি পড়বে সে ধরে রাখবে যে তোকে তাকে এইগুলোই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, ডেভেলপমেন্ট মানে কি বাবা? ডেভেলপমেন্ট মানে ম্যাথে সব লেখা আছে, খাইয়ে লেখা আছে, তুই শুধু লিখে রাখবি যে এটা পড়ে যেতে হবে পরীক্ষার আগে, মানে লং টেস্টে পড়ে যেতে হবে। ডেভেলপমেন্ট মানে হচ্ছে ম্যাচুরেশন অফ দ্য ফাংশন। সেটা কিসের উপর নির্ভরশীল? সেটা ডিপেন্ড করে হচ্ছে ম্যাচুরেশন এন্ড দ্য মাইলিনেশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেটা দিলে কি হবে? অ্যাকুইজিশন অফ স্কিল which is required for optimum functioning of an individual. এই ডেফিনেশন ভাইয়ে লেখা আছে, ব্যাপার বুঝে নিলেই হবে। সোজা কথা, মাইলিনেশন, ম্যাচুরেশন এন্ড মাইলিনেশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম which helps to acquire some skill which is required for the optimal functioning of an individual. মনে রাখার দরকার নেই, শুধু ব্যাপার বুঝে নিবি যে গ্রোথ মানে সাইজে বড় হচ্ছে, আর এটা হচ্ছে ডেভেলপমেন্ট। সোজা কথা, ম্যাচুরেশন মানে কি? আমাকে একটা পেন ধরতে দিল, আমি গিয়ে এরকম ধরলাম, ওকে এটা কি বলে? এই যে একটা বাচ্চা এখানে একটা বসে আছে, বাচ্চা এখানে বসে আছে, সামনে একটা খেলনা দিয়ে দিলাম, এটাকে বলে ইন্টেনশনাল রিচিং উইথ বাইডেক্সট্রাস গ্রিপ, তাই না? তারপরে এইটা কি হলো? এটা হচ্ছে মনোডেক্সট্রাস গ্রিপ। আর এইটা কি? এটা হচ্ছে পিনসাল গ্রিপ, তাই তো? তো এই যে একটা ম্যাচুরেশন হচ্ছে, এটা আমি যেমন করে শিখেছি, ও তেমন করে শিখেছে, ও তেমন করে শিখেছে। তাহলে কিছু একটা প্রসেস আছে, তো কিছু প্রসেসটা কি? সেটা হচ্ছে মাইলিনেশন হবে। আমাদের ব্রেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন থাকে না বলে আমি প্রথম দিনে জন্মেই এরকম করে ধরতে পারি না। ঠিক আছে, এইটা তোকে কোশ্চেন ঘুরিয়ে অন্যভাবে করে। ঘুরিয়ে কি কোশ্চেন করে? ডাইরেক্ট এইভাবে মাইলিনেশন জিজ্ঞেস করা হয় না। তোকে কি জিজ্ঞাসা করে? তোকে জিজ্ঞাসা করে নিউ বর্নের মোস্ট কমন টাইপ অফ কনভালশন। তার আনসার হচ্ছে সাটেল কনভালশন। SUPTL, সাটেল কনভালশন। সাটেল কনভালশন মানে কি? সাটেল মানে একটু একটু কনভালশন হচ্ছে। স্টিয়ারিং লুক, এদিকে তাকিয়ে আছে, এটা নিউ বর্নের কনভালশন। নর্মালি নিউ বর্নের 15 ডেজ পর্যন্ত ফিজিওলজিক্যাল ফটোফোবিয়া থাকে, মানে আমাকে যদি রেখে দেয়, আমাকে যদি আলোটার সামনে রেখে দেয়, আমি চোখটা বন্ধ করে থাকবো। যদি নিউ বর্ন ওয়ার্ডে যাও, দেখবি ওয়ার্মারের পর সব বাচ্চা চোখ বন্ধ করে আছে। যে বাচ্চাটা চোখ তাকিয়ে আছে তার কিছু গন্ডগোল আছে। দ্যাটস এ ফিচার অফ ইরিটেশন অফ সেরিব্রাম। তার কিছু এখানে মোস্ট কমনলি কি হয়? পেরিনেটাল অ্যাসফিক্সিয়েশন। ঠিক আছে, বাচ্চা তাকিয়ে আছে, বাচ্চা দেখে 2 উইকস পর্যন্ত ফিজিওলজিক্যাল ফটোফোবিয়া থাকে, চোখ ভাঙা নেয়। তুই যেরকম করছিস লাইট জেলে বাচ্চা চোখ খুলে তাকিয়ে আছে, দ্যাটস অ্যাবনর্মাল, সেটা নয়। ঠিক আছে, এবার নিউ বর্নের এটা হচ্ছে সাটেল টাইপ অফ কনভার্সন। সাটেল মানে খুব সূক্ষ্ম। আমাদের নর্মালি কি হয়? GTCS এর মানে কি হবে? জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার। এটা হচ্ছে টনিক। টনিক সিজার তো আমার হাত পা সব দেখায়, দিস ইজ টনিক সিজার। এটা হচ্ছে টনিক। ক্লোনিক কি? এই হচ্ছে ক্লোনিক, এটা হচ্ছে ক্লোনিক। তাহলে মোস্ট কমন টাইপ অফ কনভার্সন কি আমার সিজার হয় যখন, তখন হচ্ছে জেনারেলাইজড টনিক ফলোড বাই টনিক। এইটা হচ্ছে কনভার্সন। কিন্তু দিস টাইপ অফ কনভার্সন ইজ নট অ্যাট অল কমন ইন নিউ বর্ন। নিউ বর্নে তুই টনিক ক্লোনিক সিজারে পাই না। নিউ বর্নে কি? নিউ বর্নে সাটেল সিজার। কয়েকটা সাটেল সিজার কি? সাটেল সিজার হচ্ছে স্টিয়ারিং লুক, কন্টিনিউয়াস মনোটোনাস ক্রাই। দিস ইজ নিউ বর্নের হচ্ছে কন্টিনিউয়াস মনোটোনাস ক্রাই। লিপ স্ম্যাকিং, এটা কনভালশন বলে হচ্ছে বাচ্চা খাবে বলে করছে, মোটেই না, ইটস লিপ স্ম্যাকিং। একটা বাচ্চা তাকিয়ে আছে দিয়ে এরকম করছে, এটা লিপ স্ম্যাকিং। সাইক্লিং মুভমেন্ট, শুয়ে শুয়ে পা দুটোকে বা হাত দুটোকে এরকম করছে, বলে বাচ্চা খেলছে, মোটেই খেলছে না, কনভালশন হচ্ছে। বুঝেছিস? তো এইগুলো হচ্ছে নিউ বর্নের টাইপ অফ কনভালশন। নিউ বর্নের মোস্ট কমন টাইপের। নিউ বর্নে যে ক্লোনিক সিজার হয় না এরকম ব্যাপার নয়, কিন্তু নিউ বর্নের মোস্ট কমন সিজার হচ্ছে সাটেল সিজার। তো কেন নিউ বর্নের টনিক ক্লোনিক সিজার হয় না? তার একটা কারণ হচ্ছে নিউ বর্নের মাইলিনেশন কমপ্লিট থাকে। আমি এটা বোঝাবার জন্য বললাম যে নিউ বর্নের যেহেতু মাইলিনেশন হয় না নার্ভাস সিস্টেমে, সেই জন্য আমাকে এখানে একটা কোনো ফোকাস হয়েছে, সেই ফোকাসটা আমাকে ইরিটেট করছে, সেই জন্য আমার এই হাতে ক্লোনিক্স মুভমেন্ট হবে, সেই মাইলিনেশনটা নিউ বর্নের কমপ্লিট নয়, উল্টোপাল্টা কিছু একটা হবে। বুঝতে পারছিস আমি কি বলতে চেয়েছি?
তো যাই হোক, সেটা হচ্ছে মাইলিনেশন কমপ্লিট হয় না বলে নিউবর্নের শাটল সিজার হয়। আর এই জন্য এই মাইলিনেশন হয় বলেই ঠিকঠাকভাবে, এবং মাইলিনেশন খুব অর্ডারলি প্রসিডিউর, কার কোথায় কোন জায়গায় মাইলিনেশন হবে, তোর যা হবে আমারও তাই হবে, এই জন্য আমরা সবাই পরপর একই রকম ভাবে শিখি। যাই হোক, এটা বাদ দিয়ে এটাতে হচ্ছে তাহলে তোকে ডেফিনেশন জিজ্ঞেস করবে গ্রোথের, ডেফিনেশন জিজ্ঞেস করবে ডেভেলপমেন্টের। এখানে একটা খুব ভালো এমসিকিউ আছে, এই পড়াশোনার সময় পরীক্ষার এমবিবিএসের পড়ার সময় লাগবে না, আমাকে উত্তর বল। আমি আগে অপশন দিই, ইনসুলিন, গ্রোথ হরমোন, থাইরক্সিন, গ্লুকোকর্টিকয়েড। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে which of the following is least responsible for fetal growth? গ্রোথ পড়ছি তো আমরা, এই গ্রোথের চ্যাপ্টারে হাইয়ের ফার্স্ট চ্যাপ্টারে একটাই এমসিকিউ আছে, সেটা হচ্ছে এটা খুব ভালো এমসিকিউ, ঠিক আছে? তাহলে which of the following আচ্ছা is least responsible for this fetal growth? গ্রোথ হরমোন। হ্যাঁ, তুই কি বলছিস বল? বলছিস গ্রোথ হরমোন, সবাই বলে দিচ্ছি ঠিকই উত্তর। গ্রোথ হরমোন হচ্ছে রেসপন্সিবল না, থাইরক্সিন রেসপন্সিবল, আমরা সবাই জানি থাইরক্সিন 12, থাইরক্সিনের পাশে 12 লিখে রাখি, তার মানে কি এটাও এমসিকিউ আছে। থাইরক্সিন 12 মানে হচ্ছে আমি পড়ি হচ্ছে থাইরক্সিন 12, এবং হচ্ছে থাইরক্সিন স্টার্ট সিক্রেটিং ফ্রম 12th উইক অফ ফিটাল লাইফ, 12 সপ্তাহ থেকে। যখন নোট বানাবি বা পড়বি লিখেই রাখবি থাইরক্সিন 12, তার মানেই হচ্ছে থাইরক্সিন 12 উইক থেকে সিক্রেট হয়, ঠিক আছে? কিন্তু তার আলাদা মনে রাখতে হবে না। থাইরক্সিন তো হলো ইনসুলিন, তো গ্রোথ হরমোন এর পরে জানি ইনসুলিন নাই, গ্রোথ ফ্যাক্টর 1, 2 এসব আছে। আমি জানি গ্লুকোকর্টিকয়েড কখন লাগে, মেনলি গ্লুকোকর্টিকয়েড লাগে হচ্ছে লাং, লিভার আর ইন্টেস্টিনের ডেভেলপমেন্টের জন্য, লাং, লিভার আর ইন্টেস্টিনের ডেভেলপমেন্টের জন্য, বুঝেছিস? লাং, লিভার আর ইন্টেস্টিনের ডেভেলপমেন্টের জন্য গ্লুকোকর্টিকয়েড লাগে মোস্টলি শেষের দিকে, ঠিক আছে? শেষের দিকে। আর তাহলে বাকি রইল হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন তৈরি থাকে একটু শেষের দিকে আসে, কিন্তু অতটা রেসপন্সিবল না। এখানে খুব সুন্দর একটা এমসিকিউ আছে, যতগুলো তুই পড়বি, পড়লে খুব ভালো। সেটা হচ্ছে এই যে দেখ হলো যে গ্লুকোকর্টিকয়েড আমরা যখন পড়ি না, মানে প্রিম্যাচুরিটি, এনইসি, ধর আরডি, হার্নিয়া নিউমেরিক ডিজিজ, ওখানে একটা এমসিকিউ আছে দেখবি যে যখন প্রিম্যাচিউর হয়, যাদের এতে হয়, সারফ্যাক্ট্যান্ট দিই না আমরা, সারফ্যাক্ট্যান্ট দিতে হয় লাং এর ডেভেলপমেন্টের জন্য, লাং এর ডেভেলপমেন্টের দিতে হয় না, হ্যাঁ? তো এইখানের সময় যে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস এর সঙ্গে কি অ্যাসোসিয়েটেড থাকে, এটা সবগুলোই গ্লুকোকর্টিকয়েডের ডেভেলপমেন্টে, তো গ্লুকোকর্টিকয়েডে ইন্টেস্টিনের ডেভেলপমেন্টে হেল্প করে। তার একটা ইনডাইরেক্ট এক্সাম্পল হচ্ছে, মানে এক্সপ্লেনেশন হচ্ছে, যেটা পিটামের এনএসির পরিমাণ বেশি হয়, ওদেরতে এটা ম্যাচিউর হয়, আমি বোঝাতে পারি। সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড বোথ লাং এর ডেভেলপমেন্ট করে আর ইন্টেস্টিনের ডেভেলপমেন্ট করে, আমি বললাম তো লাং, লিভারেতে। তাহলে যখন যেগুলো প্রিম্যাচিউর হয় তাদের লাংটা ডেভেলপমেন্ট থাকে না বলে হাইলিং মেমব্রেন হয়, আর তাদের গার্ড ডেভেলপমেন্টটা থাকে না বলে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস হয়। হ্যাঁ, সেই জন্য বলি যখন তোকে বলবে যে আগে যেটা দেওয়া হতো, ভিটামিনেশন দেওয়া হতো, এখন ডেক্সামেথাসোন দেওয়া হয়, অ্যান্টিনেটাল স্টেরয়েড। অ্যান্টিনেটাল স্টেরয়েড কিসের চান্স কমায়, বুঝতে পারছি? আমি জিজ্ঞেস করছি, গাইনিতে পড়ায় তো অ্যান্টিনেটাল স্টেরয়েড যে দেওয়া হয়, অ্যান্টিনেটাল স্টেরয়েড দেওয়া কি দেওয়া হয় জানিস? অ্যান্টিনেটাল স্টেরয়েড ডেক্সামেথাসোন দেওয়া হয়। আগে ভিটামিনেশন ছিল, সেই ভিটামিনেশন অ্যাভেলেবল না বলে ডেক্সামেথাসোন দেওয়া হয়। সেখানে আমরা সবসময় পড়ি কি যে লাং এর ডেভেলপমেন্ট হবে, লাং এর ডেভেলপমেন্ট হবে, তো জিজ্ঞেস করে যে আর কি হেল্প করে, আর হেল্প করে হচ্ছে তো ডিক্রিজ ইনসিডেন্স অফ এনইসি। ইনসুলিনটাও কি প্লাসেন্টা থেকে হচ্ছে না? ইনসুলিনের আবার অন্য গল্প আছে, মানে কোন জায়গা থেকে আসে, শুধু মায়ের থেকে কত পার্সেন্ট আছে, এই যে ফিটাসের কত, ইনসুলিনটা একদম শুরুর দিক থেকে ডেভেলপমেন্টে কাজ করে, ওটা জোন ফেজ ওয়াইজ আছে। ফার্স্ট জেস্টেশনারি এতে কি আছে, ইনসুলিন খুব বড় চ্যাপ্টার, ইনসুলিনের আইজিএফ লাগে 1 না 2 লাগে, ইনসুলিন এরকম জেনারেলাইজ কমেন্ট করা খুব ডিফিকাল্ট, ওগুলো এখন ছেড়ে দিই, ওগুলো নিয়ে এতে নেই। তো যাই হোক, কি বলছিলাম, যাই হোক, এখানে আমাকে জিজ্ঞেস করবে না, আমার দিকে জিজ্ঞেস করবে, তাহলে গ্রোথ আমরা মনিটরিং করবো কি করে, সেটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি। অ্যানথ্রোপোমেট্রি ডেফিনিশন জিজ্ঞাসা করবে না, ওদের বই নেই, কিন্তু ডেফিনিশন জিজ্ঞেস করবে না, তাই মনে রাখার খুব একটা দরকার দেখছি না। অ্যানথ্রোপোমেট্রি ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য মেজারমেন্ট অফ ওয়েট, সাইজ অ্যান্ড ডিফারেন্ট বডি প্রপোর্শনস অফ হিউম্যান বডি। শুনে রাখবি একবার, দিয়ে ভুলে যাবি, ডেফিনিশন কেউ জিজ্ঞেস করবে না। অ্যানথ্রোপোমেট্রি ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য মেজারমেন্ট অফ ওয়েট, different body proportions, weight, size and different body proportions of human body। কেউ জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে কখন, কখন অ্যানথ্রোপোমেট্রি করবো, কি অ্যানথ্রোপোমেট্রি জিজ্ঞেস করবে না, কখন অ্যানথ্রোপোমেট্রি করবো এটা মনে রাখবে। আচ্ছা, কখন অ্যানথ্রোপোমেট্রি করবো, তোদের বইয়েরটা মনে রাখবি না, দ্যাট ডিফিকাল্ট টু রিমেম্বার, আমি যেটা বলছি মনে রাখবি। দ্যাট অ্যাট বার্থ করবো, অ্যাট বার্থ তো আমরা জানি ওজন টোজন এই বাচ্চা জন্মাবার পর, এটা মনে রাখবে। তারপর আমি এর শিডিউলটা মনে রাখবো, ইমিউনেশন শিডিউল, 6 সপ্তাহ, 10 সপ্তাহ,
14 সপ্তাহ, এগুলো হচ্ছে উইক। 6 মান্থ, 6 মান্থে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েঞ্জা টাইফয়েড দেওয়া হয়, নাহলে মনে হতে পারে যে এটা কোথায় গেল। 6, 9, 15, 12 আছে, 18, 18 থেকে 2 বছর, 3 বছর, at the rate of 1 year, at the rate of 6 months. ইমিউনাইজেশন শিডিউল মনে রাখবি 6 উইকস, 10 উইকস, 14 উইকস। আমি এটা 10টা গোল্লা পাকিয়ে রেখেছি, কেন ঘাইয়ে দেখবি 10 উইকস লেখা নেই। হ্যাঁ, ঘাইয়ে যে কখন অ্যান্টিবায়োটিক করব এটা 10 উইকস লেখা নেই, কিন্তু আমি বলছি এটা মেনশন করার দরকার নেই। এর কোনো রিজন নেই কেন ঘাইয়ে ডেটে লেখা হবে, বইয়ে কিন্তু 10 উইকস লেখা আছে। এগুলো হচ্ছে রুটিন অ্যান্টিবায়োটিক কখন করব। তুই বলার সময় না 6, 14 বলবি না, তুই একদম বলে রাখবি অ্যাট নরমাল ইমিউনাইজেশন ডেট, মানে 6, 10, 14। 6 মান্থ তো আলাদা করে 9 মান্থে করা হয়, তারপরে 3 মাস ছাড়া যায় 9, 12, 15, 18, এই 3 মাস পর পর গেলি। তারপরে 18 মাস থেকে 3 বছর পর্যন্ত 6 মান্থলি ইন্টারভাল, 3 থেকে 18 পর্যন্ত 1 ইয়ার ইন্টারভাল, এই 1 ইয়ার, ঠিক আছে, 1 ইয়ারে করা হয়, ঠিক আছে। তাহলে এগুলো দেখবি ভাই একটা চার্ট আছে, ওই চার্টের মধ্যে শুধু 10টা দেওয়া নেই তোর, হ্যাঁ। আর এরকম করে লেখা নেই, কিন্তু এটা মনে রাখা সুবিধা। সোজা কথা, কারণ জিজ্ঞাসা করার চান্স খুব কম, রিগার্ডিং টাইম অফ অ্যান্থ্রোপোমেট্রি একটাই কোশ্চেন পড়ে, রিগার্ডিং টাইমিং অফ অ্যান্থ্রোপোমেট্রি একটাই কোশ্চেন করে এখান থেকে, সেটা হচ্ছে অ্যাট বার্থ হেড সারকামফারেন্স, মানে কখন নয়, বুঝতে পেরেছিস। অ্যান্থ্রোপোমেট্রিক টাইমিং এ আর আরেকটা, এখানে আরেকটা প্রসঙ্গ বলা আছে, সেটা হচ্ছে এইগুলো ম্যান্ডেটরি। অপশনাল হচ্ছে বাচ্চা যদি আমার কাছে অন্য কোনো সিকনেস নিয়ে ক্লিনিক আসে, যে আমার কাছে জ্বর নিয়ে এসেছে, তার মানে আমি তখনও তার ওয়েট তো মাপি, হেড সারকামফারেন্সও মেপে নেব, ঠিক আছে। এইটা ওগুলো মাপো, এইগুলো কম্পালসারি। আর এটা এইগুলো জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করে হচ্ছে অ্যাট বার্থ হেড সারকামফারেন্স মানে কি। অ্যাট বার্থ তো আমরা 3টে জিনিস মেপে রাখি, সেটা হচ্ছে ওয়েট মাপি, লেন্থ মাপি, আর হচ্ছে হেড সারকামফারেন্স মাপি। রিগার্ডিং টাইমিং অফ অ্যান্থ্রোপোমেট্রি একটাই কোশ্চেন করা হয়, সেটা হচ্ছে অ্যাট বার্থ হেড সারকামফারেন্স মানে কখন মাপ। উত্তর হবে not earlier than 24 hours, not earlier than 24 hours, usually day 3 তে মাপা হয়। earlier than 24 hours নয় কেন, কারণ প্রথমে ইনিশিয়ালি যখন বাচ্চা থাকলো ক্যাপুট আছে, মোল্ডিং আছে, উল্টোপাল্টা ভুলভাল মাপা হবে, সেই জন্য not earlier than 24 hours, এটাই উত্তর হবে not earlier than 24 hours। ইউজুয়ালি প্রেফারেবল হচ্ছে ডে 3 তে মাপা, কিন্তু আমরা তো নিউবর্ন নরমাল ডেলিভারি অনেক সময় আগে ছুটি করে দিই, তো সেই জন্য not earlier than, মানে ডিসচার্জের সময় not earlier than। আচ্ছা, এবারে তোকে এখান থেকে এমবিবিএস পরীক্ষায় তোকে মেইনলি জিজ্ঞাসা করবে হেড সারকামফারেন্স, মিড আর্ম সারকামফারেন্স, এই দুটো মেপে দেখাতে বলে, আর বাকিগুলো তোকে থিওরিটিক্যাল দু একটা জিনিস জিজ্ঞাসা করে। প্রথমে যেটা আছে ওয়েট, হাইট অর লেন্থ, হেড সারকামফারেন্স, মিড আর্ম সারকামফারেন্স, আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট রেশিও, এটা মেইনলি হচ্ছে এমসিকিউ পারপাস আর্ম স্প্যান। এই দুটো এমসিকিউ আছে, এমসিকিউ জায়গা থেকে। আর পরীক্ষায় তোকে জিজ্ঞেস করে হেড সারকামফারেন্স, মিড আর্ম সারকামফারেন্স, আর এইগুলো লং ডিস্টেন্স। এইটা এই দুটোর মধ্যে কোনো একটা তোদের এতে থাকবে, ওই যে স্টেশনগুলো হয় আজকে, সেই স্টেশনগুলোর মধ্যে কোনো একটা থাকবে। আইদার একদিন দুদিন থাকবে হেড সারকামফারেন্স, দুদিন থাকবে মিড আর্ম সারকামফারেন্স, ওয়েট হাইটটাই দেবে, দুদিন ওই দুটো থাকবে। আচ্ছা, প্রথম কি প্রথমে হচ্ছে ওয়েট থাকি, ওয়েটে তো খুব কিছু বলার নেই, পরীক্ষা জিজ্ঞাসা করবে না, সেই জন্য আমি ওয়েট তাড়াতাড়ি করে বলে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাট বার্থ। আচ্ছা, ওয়েট কি করে মেজার করে আগে বলি। ওয়েটকে মোটামুটি 3টে মেশিনে মেজার করা হয়, একটা হচ্ছে ইলেকট্রনিক ওয়েইং স্কেল, একটা হচ্ছে লিভার, আর একটা হচ্ছে স্প্রিং ব্যালেন্স। সবথেকে খারাপ কোনটা? স্প্রিং ব্যালেন্স। আমরা কোনটা ইউজ করি? অবভিয়াসলি সবথেকে খারাপটা, সেটা হচ্ছে এইটা হচ্ছে স্প্রিং। এই স্প্রিং যখন খারাপ হয়ে যাবে তখনই খারাপ হয়ে যাবে। লিভারের কোনটা? যেটা মুদিখানার দোকানে আমরা দাড়ি পাল্লা দিয়ে করি, সেটা লিভার। এদিকে বাটখারা দিয়ে দিলাম, ওর দিকে দিলাম, ওইটা লিভার। আর যেটা ডিজিটাল ওয়েইং মেশিন, ইলেকট্রনিক ওয়েইং মেশিন দেখেছিস এসএনসিতে যেটা রাখা আছে, সেটা ইলেকট্রনিক ওয়েইং মেশিন, ঠিক আছে। এইটা মেশিন করার সময় তোকে কি করে, পরীক্ষার সময় না ওই খাটটাতে রাখা থাকে লং কেসে, দিয়ে বলে ওজন মেজার করে দেখো। আমি আবার বলছি, এইগুলো তাকেই জিজ্ঞাসা করা হয় যাদের কোনো ফাইন্ডিং নেই বাচ্চা, হ্যাঁ, একটা ডব্লিউএল টাইপ করছে বা কিছুই নেই, ভালো হয়ে গেছে, ছুটি দেওয়ার জন্য কিরকম হয় আমি তোকে বলছি কেন হয় এটা। তো মনে হতে পারে যে ডব্লিউএল কেন এরকম ফাইন্ডিং নেই, সেরকম কোশ্চেন কেন করবে, কিন্তু এটাই রিয়েলিটি। কি হয়,
প্রথম দিন কেউ একজন লিস্ট তৈরি করে যে এই কেসগুলো লং কেসে থাকবে। এবার দ্বিতীয় দিন যার নাইট ডিউটি থাকে তারা আমরা কেস লিস্ট করি। তো আমাদের একটা কাজ সময় আছে যে আবার খুঁজে করবো, ধর যেটা আগের দিন দিয়েছে ওটা থেকে দুটো পাল্টে দিয়ে দিই, যে দুটো থ্যালাসেমিয়া ছুটি হয়ে গেছে সেই দুটো বাদ দিই। বাই দ্যাট টাইম ওই ডব্লিউএলটা নেবুলাইজ পেতে ডে পরে পুরো ভালো হয়ে গেছে, ফিট ফর ডিসচার্জ, তাকে কিচ্ছু ফাইন্ডিং থাকে না, সে ওর কারো লং কেস। সে যে কিসের লং কেস কেউ জানে না, কিছুই নেই, বাচ্চা ফেলে বেড়াচ্ছে, একটুও রংকাই নেই, ট্যাকিপনিয়া নেই, কেউ কিচ্ছু নেই। তো এইরকম সময় ওইসব পরীক্ষা থেকে যায়, বুঝতে পারছিস? তো মনে হতে পারে যে এটা উচিত নয় আমিও জানি, কিন্তু বাস্তবে এটাই হয়। তো তখন কি করা হয়, এইখানটায় যে পরীক্ষা রাখা হয় এই জিনিসটা আমি একদম বলছি এটা কিন্তু প্র্যাকটিক্যাল ঘটনা, এগুলো করেছে আগে এক্সটার্নাল। সেটা হচ্ছে এই জিনিসটাকে তোকে ওই খাটে রেখে দেওয়া হয়, দিয়ে বলে বাচ্চাকে আমাকে ওজন করে দেখাও। কি হবে তাহলে? প্রথম হচ্ছে ওই খাটে ওজন করা যাবে না, ইট শুড বি প্লেসড অন এ হার্ড সারফেস, তোকে এখানে আনতে হবে, আর না হলে ভুলে যাবে। দ্বিতীয়টা ওজন করতে বলে কি করা থাকবে, ওজন করার সময় না এখানে নেক্সট কোশ্চেন আছে ইট শুড বি সেট ইন জিরো। দেখ এখান থেকে আমি ইচ্ছা করে জিরোতে সেট করি, এখানটা বাঁকানো আছে, আমি আগে করে রেখেছি। তো ওইটা দেখা হয় যে তুই খেয়াল করে এইটাকে ঘুরিয়ে জিরোতে সেট করেছিস কিনা। যে জিরোতে না সেট করলে তো ওজন তো কমই আসবে, 5 কেজি বাচ্চারা 4 ওজন, ঠিক আছে? তাহলে জিরোতে সেট করবি। আর ইউজুয়ালি উইদাউট ক্লথ বাচ্চাকে নিউবর্নকে ওজন করার কথা। শীতকালে বলে আমরা মিনিমাম ক্লথ দিই অনেক সময়, কিন্তু আইডিয়ালি উইদাউট এনি ক্লথ ওজন করার কথা। তাহলে 3টে পয়েন্ট মনে রাখো, ইট শুড বি প্লেসড অন এ হার্ড সারফেস। এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তোকে ওজন মাপতে দিলে খুব খেয়াল করে দেখবি যে ওই খাটের উপর দেওয়া আছে কিনা, ওখানে তো একটা কুশন দেওয়া আছে, গদির উপরে রাখা থাকে। তাহলে ইট শুড বি প্লেসড অন এ হার্ড সারফেস। অতি অবশ্যই দেখে নিবি এখানে জিরো আছে কিনা। আর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে ওই উইদাউট মিনিমাম ক্লথ। এবার এখানে একটাই জিনিস মেজারমেন্ট করার আগে, এখানে মেজারমেন্ট করার কিছু বলার নেই, সেটা হচ্ছে এই তো বাচ্চা শুয়ে দিবি, বাচ্চা শুয়ে ওজন হয়ে যাবে, কত ওজন হয়ে যাবে দেখে নেব। এখানে একটাই গন্ডগোল আছে, সেটা হচ্ছে 2-1 আগে তার ওই ডিজিটাল ওয়েইং মেশিনে ওজন করতে দিই। ডিজিটাল ওয়েইং মেশিনে একটা অপশন আছে, এটার উচ্চারণ কি বলতে পারি? এটার উচ্চারণ হচ্ছে টেয়ার। টেয়ার মানে কি? টেয়ার মানে হচ্ছে কাউন্টার ওয়েট। টেয়ার মানে হচ্ছে ধর যে বাচ্চাটা বসছে না, ধর আমি ওজন করব 7 মাসের একটা বাচ্চা, হ্যাঁ 7 মাসের বাচ্চা ভীষণ কাঁদছে, ছটপট করছে, তো তাকে আমি কি করে ওজন করবো? তাকে ইউজুয়ালি আমরা ওজন করি, মাকে কোলে নিয়ে ওজন করি, দুটো ওজন করে মাইনাস মায়ের ওজন করি, দিয়ে হয়ে গেল। তাহলে আমাকে একটা যোগ বিয়োগ গুণ বা বিয়োগ করতে হচ্ছে, তো মাইনাস করতে হচ্ছে। তো এইটা না করার জন্য তোর মেশিনে একটা অপশন থাকে টেয়ার। টেয়ার মানে কি হবে, মেশিনের উপর মা দাঁড়িয়ে পড়লো, স্ট্রেট দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে থাকার পরে তুই টেয়ার বাটনটা প্রেস করবি, দিলে তোকে দেখাবে জিরো। এবার তুই বাচ্চার ওজন করবি, বাচ্চার ওজন হয়ে যাবে। আর আদারওয়াইজ যদি টেয়ার বাটন না থাকে অপশনে, তাহলে আমাকে কি করতে হবে, মায়ের ওজন 66 কেজি, বাচ্চা নিয়ে ওজন হচ্ছে 75, তাহলে মায়ের ওজন হচ্ছে, বাচ্চার ওজন হচ্ছে 90। বুঝে গেছিস আমি কি বলেছি? মাকে আগে মাকে দাঁড় করিয়ে দিলাম, মায়ের ওজন হলে 66, তারপরে মা আর বাচ্চা দুজনে মিলে ওজন করে দিলাম 75, দিয়ে মাইনাস করে দিলাম। আর যদি টেয়ার বাটন থাকে তাহলে মা দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে থাকা অবস্থায় টেয়ার বাটন প্রেস করলাম, তাহলে দেখা গেল রিডিং 0, দিলে বাচ্চা করে নিয়ে দাঁড়িয়ে পড়লো, উত্তর হয়ে গেল 9 কেজি, ডাইরেক্ট বেরিয়ে যাবে, আমাকে আর বিয়োগ টিয়োগ কিছু করতে হবে না। বোঝা গেছে আমি কি বলতে চেয়েছি? তো তোর মেশিন যদি আছে তাহলে দেখবি টেয়ার বাটন আছে কিনা। আমাদের ওয়ার্ডে যে মেশিনটা আছে যদি দেয়, ওতে কিন্তু টেয়ার বাটন আছে, তোকে তাহলে প্রেস করে দিতে হবে। বুঝতে পেরেছিস কি বলেছি? এখানে জিরো কারেকশনটা জীবনটা কেন দিয়েছি? ওই জিরো না করলে তো এটা তো স্প্রিং এদিক ওদিক হয়েই যাবে। আমি যদি একটা 100 কেজি লোকের ওজনটা মেশিনে দাঁড়াই, 2-4 দিন পরেই তো ওই স্প্রিংটা খারাপ হয়ে যাবে। তাহলে ওটা যদি -2 তে সরে থাকে, তাহলে তুই পরের বারে ওজন করলে তো তোর 60 কেজি ওজন, ওটা তো 58 কেজি দেখাবে। তো বাচ্চা তোর ক্ষেত্রে না 58 আর 60 পার্থক্য নেই, একটা বাচ্চা 9 কেজি ওজন না 7 কেজি ওজন, বুঝতে পেরেছিস কি বলছি আমি? জিরোতে তো আনতেই হবে। এবং এটা খুব কমন ভুল, ওখানে প্রতিদিন করে, বাচ্চা কোনো খেয়ালই নেই, বাচ্চার ওজন করে জানি কি করলো, ওখানে দিন আগের দিন ইন্টার্ন হয়ে গেছে, তাই ইন্টার্ন বড় বাচ্চা ইন্টার্ন, সে কি করলো, বাচ্চার ওজন কত বলছে 3 কেজি, বাচ্চা ও দেখি হচ্ছে নিউবর্ন ছোট, বলছে কত করেছে, বলছে 17। আরে তোর মনে হলো না, আরে ওটা কনভার্ট হয়ে গেছে পাউন্ডের, ওখানে করা আছে, ইউনিটটা তো দেখবি, ওইখানগুলো তো সব আছে, পাউন্ডে আছে, এতে আছে, তুই ইউনিটটা তো দেখবি, তো ওটা লিখে দিবি। আর তোর মনে হলো 17টা কি, হ্যাঁ স্যার ওটাই দেখাচ্ছে, হ্যাঁ স্যার ওটাই দেখাচ্ছি, এইগুলো কিন্তু সত্যিকার